আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় দাবি আদায়ে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটির গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয়। ভারতের প্রতি এই সময় বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে সরকারই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেশার ক্রিয়েট করে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না, শক্তিটা পায় না। অথবা হাসিনার মতো যদি আপনার জোর করে দখল করে, সেটাও আপনার সম্ভব হয় না। তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে। আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছু দেয়নি। সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে গণভোটে এমন প্রশ্ন রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগ কোথায়? সরকারের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয় আদালতের, তবে মানুষ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায়। কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটা সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয়। কমপক্ষে দেশের 90% মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কি। এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, সেই অন্ধকারেই থাকবে, সেটা তো লাভ হলো না। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশ সহ 5টি দেশের শীর্ষ আলেমরা যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে সম্মেলনে একাত্মতা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা ফিরিয়ে আনা হবে। সবার সহযোগিতায় বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আলেম সমাজের কানুনি ব্যবস্থা সংসদের মাধ্যমে গ্রহণ করা হবে। ভোর থেকে দেশের বিভিন্ন স্থানের আলেম, ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা, জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারে নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভয় ভীতি দেখিয়ে ভোটারদের যেন চাপ সৃষ্টি করা না হয়, সেজন্য ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। দলের স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয় ভীতি কালো টাকা দিয়ে
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে যেমন বাড়ছে উত্তাপ, তেমনি বাড়ছে সহিংসতা। হাতাহাতি থেকে ঘটছে হত্যার মতো ঘটনা। নৈরাজ্যের এমন পরিস্থিতিতে অরাজনৈতিক কারণে হচ্ছে খুন খারাপি। আর এসব কাজে উদ্বেগজনক হারে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের ব্যবহার। ফলে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভীতিহীন জাতীয় নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার জরুরি। সাদিয়া কানিজের রিপোর্ট। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে সূত্রাপুরে ফিল্মি স্টাইলে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের শেষ পরিণতি কেমন হয় তাই মনে করিয়ে দিল এই ঘটনা। তার 5 দিন আগে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিতে প্রাণ হারান বাবলা নামের আর এক তালিকাভুক্ত সন্ত্রাসী। দুটি ঘটনায় গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ঢাকায় এবং রাউজানে বাড়ি ও পুকুর থেকে উদ্ধার হয় অবৈধ অস্ত্র আর গোলাবারুদ। 5 আগস্টের পর থেকে চট্টগ্রামে 35টি হত্যাকাণ্ডের 22টিতে এবং খুলনায় 41টি ঘটনার 15টিতেই ব্যবহৃত হয় আগ্নেয়াস্ত্র। এ অবস্থায় গেল সোমবার মুন্সিগঞ্জে মেলে অবৈধ আগ্নেয়াস্ত্র কারখানার সন্ধান। 26 অক্টোবর রাজশাহীর বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয় 8টি বিদেশি পিস্তল, 2 কেজি গান পাউডার ও 2 কেজি প্লাস্টিক বিস্ফোরক। এত সব অভিযানের পরও মেলেনি আরও প্রায় 1300 সরকারি অস্ত্র ও 2.5 লাখেরও বেশি গোলাবারুদের। অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান চলছে। এখনো কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো উদ্ধারের জন্য আমরা ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করেছি। যদি কারো কাছে সংক্রান্ত কোনো তথ্য থাকে সেটা আমরা তার পরিচয় গোপন রেখে আমরা অস্ত্রগুলো উদ্ধার করব এবং তাকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিকল্প নেই। সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শও দিচ্ছেন তারা। সীমান্ত দিয়ে যে অবৈধ অস্ত্র প্রবেশ করে, এখানে আমাদের বর্ডারকে একদম কমপ্লিটলি সিল করতে হবে। গোয়েন্দা কার্যক্রম অনেক বাড়াতে হবে। যারাই ধরা পড়বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সরকার আসার পরে সকল বৈধ অস্ত্র জমা দেওয়ার একটা ডেট দিয়েছিল সেপ্টেম্বরের 3 তারিখে। নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই ওয়ান অফ দ্য মেইন রিজন যে এই বৈধ অস্ত্র এখন যেটা অবৈধ হয়ে গেল, সেই অবৈধ অস্ত্র থানায় জমা দেওয়া হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গেল 10 মাসে দেশব্যাপী হত্যা মামলা হয়েছে 3141টি। এছাড়া অস্ত্র আইনে 1476টি এবং বিস্ফোরক আইনে মামলা হয়েছে 332টি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ত্রিভুজ প্রেমের বলি হলেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জরেজের প্রেমিকা শামীমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় খুন করেন জরেজ। জরেজকে গ্রেফতারের পর এমন তথ্য দেন ডিবি প্রধান। জানান, শামীমার সাথে আশরাফুলের প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় এই খুন। অন্যদিকে প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব। বিস্তারিত শাকিবুর রহমানের সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্টে। এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই শামীমার প্রেমের ফাঁদে পড়েন। 11 নভেম্বর 3 জন মিলে শনির আখড়ায় এক রুমের বাসা ভাড়া নেন। সেখানেই আশরাফুল মিলিত হতে চান শামীমার সঙ্গে, যেখানে বাদ সাধে জরেজ। এরপর রাগের মাথায় হত্যা করেন আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরো খণ্ডিত অংশ 2টি ড্রামে ভরে ফেলে দেয়া হয় হাইকোর্টের সামনে। তার আগে একটি বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে। ডিবির হাতে গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী। তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না।
আলামতগুলো যে কাপড়গুলো পাওয়া গেছে মেয়ের বাড়িতে, চা পাতা হাতুড়িটা যে বাসায় সে বাসায় পাওয়া গেছে, চা পাতি সে বাসায়, আর চা পাতিটা ওরা যাওয়ার সময় সায়দাবাদে রেখে গেছিল। এটা জারিজুলের দেখানো মতো আমরা উদ্ধার করেছি। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। আশরাফুল যেহেতু জরেজকে বিশ্বাস করতেন এবং আশরাফুলকে সেই সুযোগটাই জরেজ নিয়েছে, এই মহিলাকে দিয়ে 1 মাস তাকে একটা হানি ট্র্যাপের মতো ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতির শিকার হয়। সংস্থাটি জানিয়েছে 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজুলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানানোর পর আশরাফুলও জড়িয়ে পড়েন একই সূত্রে। আর মালয়েশিয়া প্রবাসী জরেজুল অবশেষে হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর এমন হত্যাকাণ্ড ঘটায়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। চীনের সঙ্গে নীতিগত স্থিতিশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো গেলে বাংলাদেশে অর্থনৈতিক বিপ্লব হবে বলে মনে করে অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। তাদের মতে চীনা প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কৃষি, শিল্প, সার্ভিস খাতকে বিশ্বমানের করা সম্ভব। আর প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি রক্ষণাবেক্ষণে অন্তত 60% বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা তাদের। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব প্রয়োগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে শক্ত প্রতিযোগিতায় ফেলেছে চীন। হুয়াওয়ে ইতিমধ্যেই 60-এরও বেশি দেশে 5ম প্রজন্মের নেটওয়ার্ক স্থাপন করেছে। পাশাপাশি আলিবাবা ও টেনসেন্টের নেতৃত্বে চীনের ডিজিটাল অর্থনীতি বিশ্বে এক অনন্য শক্তিতে পরিণত হয়েছে। স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স রিপোর্ট 2024 অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা পেটেন্টের 61% চীনের নামে নিবন্ধিত। স্বাভাবিকভাবেই বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো নিজেদের উন্নয়নে চীনা প্রযুক্তির দিকে মনোযোগী হচ্ছে। ইতিমধ্যে দেশে এর প্রভাব পড়েছে জানিয়ে প্রযুক্তি ও আইটি উদ্যোক্তারা এইসব প্রযুক্তির মালিকানা নেওয়ারও পরামর্শ দেন। টেকনোলজি ট্রান্সফারটাকে এনশিওর করতে হবে, এমনভাবে টেকনোলজি ট্রান্সফার করতে হবে এবং স্কিল ট্রান্সফার করতে হবে যাতে করে এটার মেনটেনেন্সটা আমাদের ছেলেমেয়েরাই করতে পারে। লোকবল কিন্তু আমাদের আছে, কিন্তু এদেরকে আপনার একটা কনস্ট্রাকটিভ কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে এনে সবাইকে একসাথে করে সরকারি লোন টোন দিয়ে ওখান থেকে প্রযুক্তি এনে এই পণ্যগুলার দেশীয় প্রোডাকশন এবং পরে বিদেশে রপ্তানি করার যে সুযোগ আমরা সম্প্রসারিত করতে পারি, সেটা আসলে সরকারের তরফ থেকে সেই উদ্যোগটা নেওয়া উচিত। টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও ফিনটেক খাতকে শক্ত ভিত দিয়েছে চীনা প্রযুক্তি। এছাড়া সৌরশক্তি, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং বৈদ্যুতিক যান ব্যবহারে চীনের অভিজ্ঞতা বাংলাদেশকে এগিয়ে নেবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। চীনের উৎপাদনশীলতা কেন এত বেশি, তার কারণ হচ্ছে যে তারা কিন্তু অনেক মেশিন ব্যবহার করছে এখন, সেখানে রোবোটিক্স, এআই এগুলোর ব্যবহারের কারণে তাদের কিন্তু এই শ্রমিক প্রতি যে গড় উৎপাদনশীলতা সেটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তো এখন আমাদেরও আস্তে আস্তে ওইদিকে যেতে হবে। এই প্রযুক্তি কিন্তু আমরা চীন থেকে যত সহজে পাবো, সেটা কিন্তু অন্য জায়গা থেকে পাবো না। চীনের প্রযুক্তি বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক মডেল গড়ার সুযোগ তৈরি করে দিচ্ছে বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমার PS মাসুদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সকালে আবারও চালু হতে যাওয়া স্টিমারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর M শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি হবে বাংলাদেশের ঐতিহ্য ও নদী ভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন। আগামী 21 নভেম্বর শুক্রবার থেকে ঢাকা বরিশাল নৌ রুটে এটি পর্যটন সার্ভিস হিসাবে নিয়মিত চলাচল শুরু করবে। স্টিমারটির সংস্কার ও আধুনিকায়ন প্রক্রিয়ায় মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন নিরাপত্তা এবং ফায়ার সেফটি সিস্টেম সম্পূর্ণ নতুন করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরো দখল মুক্ত করতে চেষ্টা করছে। এই করতে করতে নদীগুলো দখল হয়েছে। নদীগুলোর শুধু দখলই নয়, কত বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ। এবং আমি মিলিতভাবে অনেক অনুরোধ করেছি যে পরিবেশ মন্ত্রণালয় যদি একটা অ্যাকশন নেয় তাহলে আমরা কিছুটা পরিষ্কার করতে পারি। আমাকে পরিবেশ উপদেষ্টা বলেছেন যে সিম্বলিক হলেও উনি আমার সাথে এই কাজটা করবেন, আশা করি।
আগামী নির্বাচনকে ইস্যু দেখিয়ে গৃহীত কোনো প্রকল্পের উন্নয়ন কাজ যেন বন্ধ না হয়, স্থানীয় প্রশাসনকে এই নির্দেশনা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকার কেরানীগঞ্জের দাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জলাধার সংস্কার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রকৃত মৎস্যজীবীরা খাল ইজারা নিতে পারে না, এজন্যই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা হবে। প্রশাসনকে দেখতে হবে প্রকৃত মৎস্যজীবীরা খালগুলোর ইজারা পাচ্ছেন কিনা। জলাশয় ও পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। শিক্ষকদের অনুরোধ করছি, কোনো বাচ্চারা এই কাজটা আমরা করছি, এটা আসলে আমাদের আসছে হচ্ছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে। এই জলবায়ু পরিবর্তনের ট্রাস্ট ফান্ড কোথা থেকে আসে? এই ট্রাস্ট ফান্ডটা আসে জনগণের করের টাকা যেটা সরকার পায়। ফলে এটার উদ্বোধন কোনো ব্যক্তির কৃতিত্বের মধ্যে পড়ে না, কোনো প্রতিষ্ঠানের কৃতিত্বের মধ্যে পড়ে না। এটার উদ্বোধন, এটার কৃতিত্বটা পুরোপুরি হচ্ছে জনগণের উপরে যায়। রোগ নিরাময়ের প্রধান হাতিয়ার ঔষধ, কিন্তু এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সরাতে খেতে হয় আরেক ঔষধ। আর এই ঔষধের দুষ্ট চক্র থেকে আর বের হতে পারে না কোনো রোগী। যদিও ঔষধের পরিবর্তে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমেও সম্ভব রোগ নিরাময়। যুক্তরাষ্ট্রের ইন্টিগ্রেটিভ অ্যান্ড ফাংশনাল মেডিসিন কনসালটেন্ট ডক্টর মুজিবুল হক মনে করেন, মানুষ অপ্রয়োজনেই ওষুধমুখী হচ্ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। ভেজাল খাবার আর দূষিত পরিবেশের কারণে রোগবালাই নিত্যদিনের সঙ্গী নগরবাসীর। দিন কিংবা রাত ফার্মেসিগুলোতে ক্রেতাদের ভিড় সবসময়। কারো গ্যাস্ট্রিক, কারো ডায়াবেটিস, কেউ আবার হার্ট লিভারের সমস্যায় ভুগছে, যার বেশিরভাগই অনিয়ন্ত্রিত খাবারজনিত রোগী। আমার সমস্যাটা মূলত হার্টের প্রবলেম। রাস্তাঘাটে যে ভাজাপোড়া খাবার, হোটেলে খাবার, এগুলোর কারণে মূলত অসুখটা হয়। গ্যাস্ট্রিকের ওষুধগুলো, প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, ব্রেনের অনেকগুলো ওষুধ চলতেছে। তবে রোগ মুক্তির জন্য শুধু ঔষধ নয়, খাদ্যাভ্যাসেরও পরিবর্তন, আর সেটি হতে হবে স্বাস্থ্যকর খাবার, এমনটাই বলছেন নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস বিশেষজ্ঞ। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, দীর্ঘদিন পরে ক্যান্সার, এদিকে লিভার ডিজিজ হচ্ছে, এদিকে প্রচুর অ্যালার্জি, ঘুম সমস্যা, হরমোন ইস্যুগুলো, এগুলো পুরোটাই মেটাবলিক ডিজিজ এবং এগুলোর জন্য কোনো মেডিসিন দিয়ে কাজ হয় না। টেম্পোরারি মেডিসিন ইমপ্রুভ হয়, লং রান কিন্তু মানুষ মেডিসিনের প্রকোপে রোগ বাড়ে, ওষুধ বাড়ে, তারপর সার্জারি হয়, তারপরে এরপর ইমার্জেন্সি যায়। জাস্ট লাইক ওয়ান ওয়ে জার্নি, কোনো পিছনে ফিরে আসতে পারে না। এদিকে স্বাস্থ্যকর খাবারের নিশ্চিতে এই প্রবাসী চিকিৎসক ঢাকায় গড়ে তুলেছেন অর্গানিক ফুড ব্যাংক। তার মতে, কেউ নিজে উৎপাদন করে খেতে পারলে সেটি আরও ভালো। যারা সুস্থ হতে চায় তারা এসে ট্রেন হবে যে কীভাবে খাবে, কীভাবে চলবে, কীভাবে তাদের বা লাইফস্টাইল ট্রেনিং হবে। এই ট্রেনিং দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে একটা সুস্থ জীবন ওয়েলকাম করি। নিরাপদ খাবারের সন্ধানে দিনে দিনে এখানে বাড়ছে চাহিদা। সব রকম সবজিও আছে, কর্ন আছে, ক্যাপসিকাম দেয়া আছে, ভিনেগার দেয়া আছে। তো হেলদি লাইফস্টাইল যদি আমি চলতে চাই, এরকম একটা স্যুপ দরকার আমার। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের প্রাকৃতির যে নেচার খাবার দাবার আছে সেগুলো আমাদেরকে আসলে গ্রহণ করা উচিত। দেশে খাদ্যজনিত রোগে প্রতি বছর আক্রান্ত হচ্ছে প্রায় 3 কোটি মানুষ। এর মধ্যে মারা যাচ্ছে অন্তত 35,000 রোগী। সর্দার রাজীব, RTV, ঢাকা। টাঙ্গাইল 1 আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইল ময়মনসিংহ ও টাঙ্গাইল জামালপুর মহাসড়ক অবরোধ করেছে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা। মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে আটকে পড়ে যানবাহন সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেছেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি হার বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের 19,419টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 31 লাখ শিক্ষার্থীকে ফর্টিফাইড বিস্কুট, মৌসুমি ফল, ডিম সহ পুষ্টিকর খাবার দেওয়া হবে। 2027 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। আর প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটা মানে দেশের শিক্ষার মানের উন্নতি ঘটা। আমাদের দেশে সুদক্ষ মানুষ, জনবল গড়ে তোলা, সুনাগরিক গড়ে তোলা। আর প্রাথমিক শিক্ষা যদি উন্নতি না ঘটে, এর কোনো কিছুই ঘটবে না এবং আমাদের উন্নতির কোনো সম্ভাবনা নাই।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায় সকাল 6টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। শিমরাইল হাইওয়ে পুলিশ জানায় অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যান্ত্রিক ত্রুটিতে হয়েছে নাকি কোনো নাশকতা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। দেশের 2 জেলায় আলাদা ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরের কোনাবাড়িতে সকালে একটি ভবন থেকে রহিমা নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। কোনাবাড়ি থানার উপপরিদর্শক জানান, তাদের মেয়ে শারমিন পুলিশকে জানায় তার বাবা তার মাকে জবাই করেছে, পরে নিজের গলা কাটারও চেষ্টা করে। এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে সকালে সিদ্ধিরগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে ইমদাদুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের ঋণের কারণেই আত্মহত্যা হতে পারে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।